আচ্ছা, আজকের শোনো, সবাই দিয়ে কনসেন্ট্রেট করো। তো আমাদের আগের দিন প্রথম অধ্যায় হয়ে গেছে, পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার প্রথম অধ্যায় আগের দিন কমপ্লিট হয়ে গেছে। প্রথম অধ্যায়ে আমরা কি পড়েছি? অ্যানসিয়েন্ট গ্রিক পলিটিক্যাল থট, প্লেটোর জাস্টিস আর অ্যারিস্টটলের স্টেট থিওরি, তাই তো তিনটে পড়েছি প্রথম অধ্যায় থেকে। আজকে শুরু হবে দ্বিতীয় অধ্যায়। দেখো, আমাদের বিষয়টার নাম কি, যে সাবজেক্টটা তোমরা যেহেতু কলেজে নতুন, তাই প্রতিদিন আমি এক কথাই বলবো যে আজকের যে টপিকটা আমরা আলোচনা করব, যে বইটা তোমরা বুকসের দোকানে গিয়ে কিনবে, সেটা কি বই? পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা। ইংলিশে কী লেখা থাকবে? ওয়েস্টার্ন পলিটিক্যাল থট। এটাই আমাদের মেজর পেপার, পলিটিক্যাল সায়েন্সের মেজর পেপার হচ্ছে এটা। প্রতিদিন শুনতে শুনতে অভ্যেস হয়ে যাবে। কি বললাম? ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, ঠিক আছে, পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা। তাহলে এই আজকের আলোচনা হচ্ছে পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার প্রথম অধ্যায় আমাদের আগের দিন হয়ে গেছে, পুরো সিলেবাস বোঝানো কমপ্লিট। দুটো ভিডিও ইউটিউবে দেওয়া রয়েছে, দেখবে প্রত্যেকে, যাদের দেখা হয়নি। আজকের আলোচনা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের নাম কি? মিডিয়াভেল পলিটিক্যাল থট। দেখো, ওয়েস্টার্ন পলিটিক্যাল থট মানে, ওয়েস্টার্ন মানে কি বলেছি? ইউরোপের কাহিনী জানবো, ভারতের কাহিনী না। ইউরোপ থেকেই রাষ্ট্রবিজ্ঞানের যে পাশ্চাত্যের যে ধারণা, সেটা কোথা থেকে পাই? ইউরোপ থেকে। ইউরোপের প্রাচীনকাল, ইউরোপের মধ্যযুগ আর ইউরোপের আধুনিক যুগ, এইভাবেই আমরা পুরো সিলেবাসটা পড়ব। বুঝতে পেরেছো? পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা যতটা আছে এই ইউরোপেরই কাহিনী পড়ব। ইউরোপের প্রাচীনকাল পড়ব, ইউরোপের মধ্যযুগ পড়ব, ইউরোপের আধুনিক যুগ পড়ব। এবার কখন কোন টাইমে কোন কোন তাত্ত্বিক, কোন কোন থিঙ্কার এসছে, সেগুলো আমরা জানবো। এবার আগের দিন আমরা কি জেনেছি? প্রথম অধ্যায়ে ইউরোপের প্রাচীনকাল জেনেছি, তাই না? ইউরোপের প্রাচীনকালে সবথেকে উন্নত দেশ কী ছিল? গ্রিস, প্রাচীন গ্রিস। তাহলে ইউরোপ তো একটা মহাদেশ, মহাদেশের মধ্যে উন্নত কে ছিল? গ্রিস। সেটা 450 খ্রিস্টপূর্বাব্দ, প্রাচীনকালের কথা বলছি, 450 BC, বিফোর ক্রাইস্ট, তাই তো? তাহলে প্রাচীনকালে কে ছিল সবথেকে উন্নত? গ্রিস। তাহলে ইউরোপে যখন ইতিহাস পড়বো, আমাদের এখানে ভারতের হিস্ট্রি পড়তে গেলে ভারতের প্রাচীনকালে যদি আমরা পড়ি, প্রাচীনকালে হরপ্পা সভ্যতা, হরপ্পা মহেঞ্জোদারো, এদের কথা পড়ি, তাই না? তাহলে তো শুধুই কি হরপ্পা মহেঞ্জোদারো ছিল? আর কি কেউ ছিল না? অনেক ছিল, তার মধ্যে সবথেকে উন্নত হরপ্পা মহেঞ্জোদারো ছিল, তাই তো? তাদের কথা আমরা ইতিহাসে সবার মনে আছে যে হ্যাঁ, এরকম একটা পড়েছিলাম। ক্লিয়ার? তেমনি ইউরোপের মধ্যে প্রাচীনকালে সবথেকে উন্নত কে ছিল? গ্রিস। প্রাচীনকালে যত গ্রিসের চিন্তা ভাবনাটা অনেক দিন চলে, পুরো 800 খ্রিস্টপূর্বাব্দ, কত থেকে? 800 থেকে শুরু করে 400 অবধি, পুরোপুরি এই শতাব্দী পর্যন্ত, খ্রিস্টপূর্বাব্দ বলছি, 800 থেকে 400 পর্যন্ত কাদের কথা পড়ি আমরা? গ্রিস ছিল উন্নত। বুঝতে পেরেছ? তাহলে প্রথম 800 থেকে, দেখো প্রাচীনকাল বলছি, 800 খ্রিস্টপূর্বাব্দ থেকে, 800 খ্রিস্টপূর্বাব্দ থেকে আচ্ছা 800 থেকে কত? 400, এই টাইম পিরিয়ড অবধি, এটা যদি বিফোর ক্রাইস্ট হয়, এই টাইম পিরিয়ড অবধি কে ইউরোপে সবথেকে উন্নত কে ছিল? গ্রিস। গ্রিসে যত দেখবে উন্নত ব্যক্তি, মানে জ্ঞানীগুণী ব্যক্তি, সবাই কোথায় বাস ছিল? গ্রিসে। তাই গ্রিসে প্রাচীনকালে ইউরোপে যে জ্ঞান কোথা থেকে পায়? এই যে গ্রিসের রাষ্ট্রচিন্তাবিদরাই দেয়, ঠিক আছে? মানুষকে যুক্তি দিয়ে বুঝতে শেখায়, কোথায়? গ্রিকেই। বুঝতে পেরেছো? প্রথম সক্রেটিস আসে, সক্রেটিস এসে মানুষকে বলে যুক্তি দিয়ে বুঝতে হবে। তার আগে কারা ছিল? সফিস্টরা ব্যক্তি স্বাধীনতার কথা বলে, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের ধারণা দেয়। তারপরে প্লেটো কিসের ধারণা দেয়? ন্যায় বিচারের ধারণা দেয়। অ্যারিস্টটল এসে একটা রাষ্ট্রতত্ত্ব দেয়। তারপরে এরা এসে কিসের দেয়? শিক্ষা দীক্ষা, জ্ঞান বিজ্ঞান, দর্শন, এই সবে আলোচনা কোথায় হয়? প্রাচীন গ্রিসে। কোথায় আলোচনা হয়? প্রাচীন গ্রিসে। বুঝতে পেরেছো? সেটা কত অবধি? পুরো প্রাচীনকালটা, মানে বিফোর ক্রাইস্ট, খ্রিস্টপূর্বাব্দ। ঠিক তারপরেই 300 থেকে শুরু করে, তারপরে 300 থেকে শুরু করে পুরোপুরি 400 খ্রিস্টাব্দ পর্যন্ত, 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু করে কত অবধি? 400 খ্রিস্টপূর্বাব্দ। এই টাইম পিরিয়ড, এই যে সময়কালটা, এই সময়কালটাতে গ্রিস আর প্রাধান্য পায় না, তখন আস্তে আস্তে প্রাধান্য শুরু হয় গোটা এই সময়টা রোমানরা। কারা? রোমানরা। ভালো করে খুঁটিনাটি আমি একবারে গল্পের মতো করে বলবো, গল্পটা বোঝো তাহলে ক্লিয়ার। তাহলে তখন কারা প্রাধান্য পায়? রোমানরা আস্তে আস্তে উন্নত হয়। গ্রিসের পরেই কারা? রোমানরা। গ্রিস থেকে অনেক কিছু নেয়, নগর রাষ্ট্রের ধারণা এইসব নেয়, দিয়ে রোমানরা এসে আইনের ধারণা দেয়, একটা সুসংগত লিখিত আইন,
আইনের দ্বারা রাষ্ট্র পরিচালিত হবে, ঠিক আছে। একটা নগর রাষ্ট্র তো গ্রিক থেকেই পেয়ে গেছে, বুঝতে পেরেছ। বাণিজ্যের দিক প্রসার করে, বাণিজ্য, অর্থনীতি, এগুলো সমস্ত কিছু কারা নিয়ে আসে? রোমানরা। রোমানরা সুস্পষ্ট আইনের ধারণা দেয়। রোমান এরকম তাত্ত্বিকদের নাম কি? সিসেরো, পলিবিয়াস, এদের কথা আমরা পড়ি। তাহলে তারপরে কারা? গ্রিকের পরেই ইউরোপে সবথেকে উন্নত কে হয়? রোমানরা, বুঝতে পেরেছ। তাহলে পুরো রোমান সাম্রাজ্যই গোটা ইউরোপে বিস্তার লাভ করে। ক্লিয়ার হচ্ছে? বুঝতে পারছো কি বললাম? এইটা হচ্ছে প্রাচীনকালে দুটো পার্ট। এটা কী হয়ে গেল? প্রাচীনকালে দুটো পার্ট। এরপরে দাঁড়িয়ে 476 থেকে, কত থেকে? 476-এ একটা ঘটনা ঘটে। 476 খ্রিস্টাব্দ, কিন্তু 476 কি? খ্রিস্টাব্দ। 476 খ্রিস্টাব্দে একটা ঘটনা ঘটে, পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন হয়। কোন রোমান সাম্রাজ্যের পতন হয়? পশ্চিম রোমান সাম্রাজ্য। পশ্চিম রোমান সাম্রাজ্য সব থেকে উন্নত ছিল। পশ্চিম রোমান সাম্রাজ্যের কি হয়? পতন হয়ে যায়। অগাস্টুরাসকে আক্রমণ করে জার্মানরা আক্রমণ করে, জার্মানের একটা নেতা আক্রমণ করে পশ্চিম রোমান সাম্রাজ্যে কী হয়ে যায়? পতন হয়। বুঝতে পারছি? পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন মানেই এই সময় 476 খ্রিস্টাব্দ থেকে শুরু হয় মধ্যযুগ। ইউরোপে কি শুরু হয়? ধরা হয় এই সময়কে ইউরোপের মধ্যযুগের সূচনা। ক্লিয়ার হচ্ছে? পুরো ক্লিয়ার হচ্ছে? এটা কতদিন চলে ইউরোপের মধ্যযুগ? 476 থেকে 1453 সময়কালটাকে ধরা হয়। কত সালটাকে ধরা হয়? 1453। কোন সময়কালটাকে ধরা হয়? 1453টাকে বলা হয় এই টাইম পার। এবার থেকে তোমাদের মনে রাখতে হবে, আমি জাস্ট ইতিহাসটাকে মনে করিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। প্রথমে কে এলো? প্রথমে আমরা কাদের পড়েছি? প্রাচীন গ্রিক। ইউরোপের মধ্যে সবথেকে উন্নত কে ছিল? গ্রিক। আমরা গ্রিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য পড়েছি, সফিসদের ধারণা পড়েছি, গ্রিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য পড়েছি, প্লেটোর ন্যায় বিচার পড়েছি, অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্ব পড়েছি। এরকম ধারণা পাওয়ার পরেই সবথেকে উন্নত, তারপরে উন্নত সমাজ কে আসে? প্রাচীনকালে রোমানরা সুস্পষ্ট আইনের ধারণা দেয়, ঠিক আছে। বাণিজ্য, অর্থনীতির মাধ্যমে তখন সমাজ চলতো, রাষ্ট্র চলতো কি? বাণিজ্য আর অর্থনীতির দ্বারা। ক্লিয়ার হচ্ছে? তার উপর বেশি গুরুত্ব দেয়। রোমানরা আসলো, রোমান সাম্রাজ্য উন্নতর পরে পশ্চিম রোমান সাম্রাজ্যে পতন হয় কবে? 476 খ্রিস্টাব্দে। এবার খ্রিস্টাব্দ ঢুকে গেলাম, কিন্তু 476 থেকে কত সময় পর্যন্ত ধরা? 1453। এটা হচ্ছে ইউরোপের মধ্যযুগ। তোমরা যখন মধ্যযুগের কোনো কোশ্চেন আসবে, মধ্যযুগকে আগে কিন্তু বলতে হবে। এইবারে যদি শতাব্দীতে ধরা হয়, পঞ্চম শতাব্দী, কত শতাব্দী এটা? পঞ্চম শতাব্দী থেকে শুরু করে কত? পঞ্চদশ শতাব্দী অবধি, ঠিক আছে। অসুবিধা আছে? পঞ্চম থেকে যদি এরকম লেখা থাকলে কীরকম লেখা থাকবে? এই 5 থেকে 15, 5 থেকে 1500, 500 থেকে 1500। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? 500 থেকে 1500 শতাব্দী অবধি কী হয়েছে? পুরো মধ্যযুগ। কী যুগ? মধ্যযুগ। বোঝাতে পারছি? তাহলে আবার ভাবো, নিজেরা রিমাইন্ড করো, পুরো মুখস্থ হয়ে যাবে। মধ্যযুগ আমাদের আজকের আলোচ্য বিষয় কি? মিডিয়াভেল পলিটিক্যাল থট। ইউরোপের মধ্যযুগের কী পড়ব? বৈশিষ্ট্য লেখা আছে, দেখবে। মিডিয়াভেল 2nd অধ্যায়, মিডিয়াভেল পলিটিক্যাল থট কি হয়েছে? মেন ফিচার্স। কি মেন ফিচার্স? তাহলে মধ্যযুগের বৈশিষ্ট্য জানার আগে মধ্যযুগের আগের পরিস্থিতি আমাদের জানতে হবে। তাহলে আগে আমরা কার কথা পড়েছি? গ্রিকের কথা পড়েছি। প্রাচীন গ্রিসে কিসের ধারণা পাই আমরা? দর্শনের ধারণা পাই, জ্ঞানের ধারণা পাই, যুক্তির ধারণা পাই, জ্ঞান বিজ্ঞানের ধারণা পাই। বুঝতে পেরেছ? ন্যায় বিচারের ধারণা পাই, আদর্শ রাষ্ট্রের ধারণা পাই, অ্যারিস্টটল রাষ্ট্রতত্ত্বের ধারণা দেয়, গণতন্ত্রের ধারণাটাও পাওয়া যায়। এথেন্সে গণতন্ত্র ছিল তখনকার দিনে, প্রাচীন গ্রিসে, তাই না? ঠিক তারপরে গ্রিসের পরেই প্রাচীনকালটাই চলছে, কিন্তু প্রাচীনকালে আরেকজন দখল করে, সেটা হচ্ছে কে? রোমানরা। গ্রিসের পরেই কারা উন্নত হয়? রোমানরা। পুরো ইউরোপে কাদের প্রতিপত্তি চলতে থাকে? রোমানদের। বুঝতে পেরেছো কি বললাম? রোমানদের প্রতিপত্তি যখন বাড়ছে, রোমানরা কিসের ধারণা দেয়? আইনের সুস্পষ্ট ধারণা দেয়। বাণিজ্যের দ্বারা অর্থনীতিকে বিকশিত করে। ক্লিয়ার হচ্ছে? রোমানরা এর ওপর ধারণা দেয়। তাহলে রোমানদের বৈশিষ্ট্য বুঝতে পারলে? এরপরে আস্তে আস্তে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন কবে হয়? এতক্ষণ বোঝানোর জন্য বলছিলাম, এবার তোমাদের মুখস্থ রাখতে হবে। মধ্যযুগের সূচনা কোন সময়কে বলা হয়? 476। সেই কী ঘটনা ঘটে তখন? পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন হয়। পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন, এটাকেই ধরা হয় মধ্যযুগের সূচনা। ক্লিয়ার হচ্ছে? আর কোন সময়কালকে মধ্যযুগের শেষ ধরা হয়? 1453। এটা কনস্ট্যান্টিনোপেলের পতন হয়। কিসের পতন হয়? কনস্ট্যান্টিনোপেল। আমি সেটা জানাচ্ছি কি।
বুঝতে পেরেছো কি বললাম? কনস্টান্টিনোপলের পতন হয়। এইবারে ভাবো তাহলে এই সময়কালটাকে প্রায় 1000 বছর, প্রায়, তাই না? 476 থেকে 1453, পুরো 977 বছর এরকম টাইপ হবে। তাহলে এই সময় কালটাকে আমরা কি ধরি? মধ্যযুগ। বোঝাতে পারছি? তাহলে মধ্যযুগের চিন্তাভাবনা এবার আমরা জানবো যে মধ্যযুগের বৈশিষ্ট্য কী। শোনো, গ্রিকে কী ছিল? গ্রিসে নগর রাষ্ট্রের ধারণা ছিল। এবারে যখনই মধ্যযুগ এলো, খ্রিস্ট ধর্মের প্রতিপত্তি কী? ধর্মের প্রতিপত্তি বাড়তে শুরু করলো, খ্রিস্ট ধর্মের প্রভাব শুরু করলো। আমরা আগেই জেনেছি যে গোটা মধ্যযুগে আমরা কী দেখব? যে ধর্মে মানে একদিকে পোপ আর একদিকে রাজা, রাজা আর পোপের মধ্যে দ্বন্দ্ব। গোটা মধ্যযুগটায় আমরা কি জানবো? রাজা আর পোপের মধ্যে দ্বন্দ্ব। এটাকে মাথায় ঢুকিয়ে নাও। আগেই বুঝিয়ে দিয়েছি আমি, গোটা মধ্যযুগে, ইউরোপের মধ্যযুগে কোনো ভালো রাষ্ট্রতত্ত্ব গড়ে ওঠেনি। তাই গোটা মধ্যযুগটাকে অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হয়। কী যুগ বলা হয়? অন্ধকারাচ্ছন্ন যুগ। তাই গোটা মধ্যযুগে কোনো ভালো রাষ্ট্রদার্শনিক রাষ্ট্রতত্ত্ব দিতে পারেনি সেরকমভাবে। তাই গোটা মধ্যযুগে কার কার মধ্যে? পোপ আর রাজার মধ্যে কী চলেছে? ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব। বুঝতে পেরেছো কি বললাম? অসুবিধা আছে? তাহলে ইউরোপের মধ্যযুগের আমরা বৈশিষ্ট্যগুলো দেখব। তাহলে ইউরোপের কত সাল অবধি? 476 থেকে 1453। 1453 কনস্ট্যান্টিনোপেল একাদশ কনস্টিন যে রাজা ছিল, রাজাকে অটোমান সাম্রাজ্য আক্রমণ করে পরাস্ত করে। ক্লিয়ার? যখনই পরাস্ত করে তখনই কী হয়? কনস্ট্যান্টিনোপেলের পতন হয়, বাইজেন্টাইন শাসনের পতন হয়, সাম্রাজ্যের পতন হয়ে যায়। যখনই বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন হয় তখনই ওটাকে ধরা হয় যে মধ্যযুগের শেষ। কি ধরা হয়? মধ্যযুগের শেষ 1453 সালে। ক্লিয়ার হচ্ছে? 1453 সালে কার পতন হয়? কনস্ট্যান্টিনোপেলের। কার পতন হয়? যখন মধ্যযুগের সূচনা লিখবে তাহলে বলবে কি? ইউরোপের মধ্যযুগ 476 কি? পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন থেকে শুরু করে, দেখো সূচনা লেখা শেখাচ্ছি, 476 পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন থেকে শুরু করে মধ্যযুগের সূচনা হয়। আর 1453 সালে কনস্ট্যান্টিনোপেলের পতনের সময়কালকে মধ্যযুগের শেষ ধরা হয়। অসুবিধা আছে? পুরো পঞ্চম শতাব্দী থেকে পঞ্চদশ শতাব্দী অবধি টাইম পিরিয়ড মধ্যযুগ। ক্লিয়ার আছে? দুটোই বুঝতে পেরেছো? তাহলে মধ্যযুগে আমরা কি জানবো? মধ্যযুগে রাজা আর পোপের মধ্যে দ্বন্দ্ব। মধ্যযুগে রাজা আর পোপের মধ্যে দ্বন্দ্ব, এটাই মধ্যযুগের এবার মেন বৈশিষ্ট্য আমরা জানতে শুরু করব। ক্লিয়ার হয়েছে? মধ্যযুগ কিভাবে এলো ক্লিয়ার হচ্ছে? আগের দিন আমরা কী পড়েছি? প্রাচীন গ্রিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য, তারপর প্লেটো পড়েছি, অ্যারিস্টটল পড়েছি। এবার আমরা চলে আসলাম কোথায়? মধ্যযুগে। মধ্যযুগে কিভাবে এলাম বুঝতে পেরেছো? অসুবিধা আছে কারুর? এরপরে দেখো, এরপরে হচ্ছে মধ্যযুগের আমরা কি জানবো? মধ্যযুগে আমরা কাকে জানবো? একদিকে রাজা আর একদিকে পোপ। একদিকে কে? রাজা আর একদিকে পোপ। এই দুজনার মধ্যেই দ্বন্দ্ব। মধ্যযুগে কোশ্চেন আসবে যে মধ্যযুগের তাহলে তাত্ত্বিক কি কারুর নাম উল্লেখযোগ্য নয়? মধ্যযুগের তাত্ত্বিক আগেই বলেছি, কার? 3 জনের নাম পড়বো। সেন্ট অগাস্টাইন, সেন্ট টমাস অ্যাকুইনাস আর পাডুয়ার মার্সিলিও পাডুয়া। ঠিক আছে? এরকমভাবে বলা হয়। তাহলে ক্লিয়ার হচ্ছে? 3 জন। 3 জনেরই টাইম পিরিয়ড দেখো। আমরা প্রথম কাকে বলছি? সেন্ট অগাস্টাইনের লেখা বইটার নাম কি? সিটি অফ গড। সেন্ট অগাস্টাইনের জন্ম আনুমানিক ধরে রাখো 359 খ্রিস্টাব্দ থেকে শুরু করে ওই 430 অবধি। 359 খ্রিস্টাব্দ থেকে 430। তার মানে এটা কখন হচ্ছে? পুরো একবারে মধ্যযুগের সূচনা। মধ্যযুগের সূচনা লগ্নেই কার জন্ম হয়? সেন্ট অগাস্টাইন। অসুবিধা আছে? তারপরেই চলে আসো সেন্ট টমাস অ্যাকুইনাসের জন্ম হচ্ছে 1230 এরকম টাইম পিরিয়ড করে। ঠিক আছে? আনুমানিক বলছি আমি একটা টাইম দিয়ে, পুরো একবারে সেটা কত অবধি? একদম এই 1225 থেকে একদম 1275 অবধি। তাহলে এটা একদম কি? একদম মিডিয়াভেলের শেষ পর্যায়ে, তাই না? আর একদম লাস্টে তারপরে 1275 থেকে 80 শুরু করে 1343 অবধি পাডুয়ার মার্সিলিও। এদের হচ্ছে জন্ম, এদের পুরো সময়কাল। ক্লিয়ার হচ্ছে? 3 জনার। তা 3 জন তাত্ত্বিকের নাম উল্লেখযোগ্য। কি কি? সেন্ট অগাস্টাইন, সেন্ট টমাস অ্যাকুইনাস, পাডুয়ার মার্সিলিও। এদের মোটামুটি কিছু বুকস লেখা আছে। সেন্ট অগাস্টাইনের লেখা বইটার নাম কি? সিটি অফ গড। আচ্ছা, সেন্ট অগাস্টাইনের লেখা বইটার নাম কি? সাম্মা থিওলজিকা। কি? সাম্মা থিওলজিকা। ঠিক আছে? আমি লিখে দেখাবো। আর
পাডুয়ার মার্সিলিও বইটার নাম কি? ডিফেন্সর প্যাসিস। কি? ডিফেন্সর প্যাসিস। তাহলে এই তিনজন তাত্ত্বিকের নামই উল্লেখযোগ্য। ক্লিয়ার হচ্ছে? এইবার আমরা মধ্যযুগের বৈশিষ্ট্যগুলো দেখব। অসুবিধা আছে? তিনটে বই আমি বলবো, এরপরে ওদের কাহিনী বলতে বলতে আমি বলবো, ঠিক আছে? আস্তে। এরপরে দেখো তাহলে কত থেকে? পঞ্চম থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত। অসুবিধা আছে? সাল বললে আমরা কত সাল অবধি লিখব? 476 খ্রিস্টাব্দ থেকে 1453। অনেক বইতে এরকম আছে 1492কে ধরা হয় মধ্যযুগ। কারণ কি জানো? 1492 একটা ঘটনা ঘটে, কেউ জানো কি? 1492 কলম্বাস আমেরিকা আবিষ্কার করে। কলম্বাস কি করে? আমেরিকা আবিষ্কার করে। তাহলে 1492টাকে মধ্যযুগ শেষ ধরা হয়। ক্লিয়ার হচ্ছে? অসুবিধা আছে? তাহলে আমরা নোটসে কী লিখব? পঞ্চম থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত। আর সাল লিখলে কীরকমভাবে লিখব? 476। 476-এ কী ঘটনা ঘটেছিল? পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন থেকে শুরু করে 1453 কনস্ট্যান্টিনোপেলের পতন। এই সময়কালকে কি বলা হয়? ইউরোপের মধ্যযুগ। অসুবিধা আছে? পারা যাচ্ছে? এইবার আসো দেখো কত ইজি হয়ে যাবে। এবার দেখো মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যসমূহ। আমাদের কি আজকের আলোচনা? মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। তাহলে মধ্যযুগটা তখনকার দিনে কি ছিল? আমরা কি জানি? মধ্যযুগে সবসময় মধ্যযুগের কালপর্ব দুটি প্রধান পর্ব। একটা রোমান সাম্রাজ্যের পতন থেকে নবজাগরণের পূর্ব পর্যন্ত 1000 বছরকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। প্রধানত দুটি ভাগে ভাগ করে। মধ্যযুগটাও আমরা প্রাচীনকালটা কটা ভাগে পড়েছি? দুটো ভাগে। কি কি বললাম? একটা ভাগ হচ্ছে একদম 800 থেকে খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু করে 400, ওটা কাদের কথা পড়েছি? গ্রিক। আবার 300 থেকে শুরু করে একদম 400 খ্রিস্টাব্দ পর্যন্ত, ওটা কাদের কথা পড়েছি? রোমানরা। তাহলে প্রাচীনকালকে দুটো পার্টে ভাগ করে পড়েছি। এইবার মধ্যযুগও দুটো পার্টে ভাগ আছে। একটা হচ্ছে প্রথম পর্ব, পঞ্চম থেকে দশম শতাব্দী, মানে পঞ্চম থেকে এই যে 476 এইখান থেকে শুরু করে 1000, এই টাইম পিরিয়ডে 1100 পর্যন্ত কি প্রথম পার্ট। আর দ্বিতীয় পার্টে কি 1100 থেকে 1500 শতাব্দী। ক্লিয়ার হচ্ছে? অসুবিধা আছে? দুটো পার্টে পড়বো। পঞ্চম থেকে দশম শতাব্দী অবক্ষয় ও হতাশার যুগ। এই টাইম পিরিয়ডকে মেনলি বলা হয় অন্ধকারাচ্ছন্ন যুগ। এই টাইমে কোনো রাষ্ট্রতত্ত্ব গড়ে ওঠেনি। কারণ যদি সেন্ট টমাস অ্যাকুইনাস আর পাডুয়ার মার্সিলিওর জন্ম বললাম কবে? 1200 পরে। তার মানে তার আগে এরা জন্মায়নি। তার আগে কে জন্মেছে? সেন্ট অগাস্টাইন। আর সেন্ট অগাস্টাইনের জন্ম কত? 359। তার মানে একদম মধ্যযুগের সূচনা লগ্নে। তার মানে সেন্ট অগাস্টাইনের লেখা বইটার নাম কি? দ্য সিটি অফ গড। মানে রাষ্ট্র কে তৈরি করেছে? গড। কার পাওয়ার? ঐশ্বরিক রাষ্ট্রকে বেশি প্রাধান্য দিচ্ছে। কাকে বেশি প্রাধান্য দিচ্ছে? ঐশ্বরিক। সেন্ট অগাস্টাইনের মধ্যে দুটো রাষ্ট্র ছিল, একটা হচ্ছে ঐশ্বরিক রাষ্ট্র আর একটা ছিল কি? পার্থিব রাষ্ট্র। দুটো রাষ্ট্র কি কি? একটা ঐশ্বরিক রাষ্ট্র, একটা পার্থিব রাষ্ট্র। কার মতে? সেন্ট অগাস্টাইনের মতে। আর সেন্ট অগাস্টাইন কাকে বেশি প্রাধান্য দিচ্ছে? বলছে ঐশ্বরিক রাষ্ট্র। কারণ ঐশ্বরিক রাষ্ট্র হচ্ছে নৈতিকতাকে, ঐশ্বরিক রাষ্ট্রে কি প্রতিষ্ঠিত হয়? নৈতিকতা। তাহলে নৈতিকতার মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়। সেই যেখানে মানুষ সেখানে মানে শৃঙ্খলাবদ্ধভাবে ভালোভাবে থাকতে পারে। আর পার্থিব রাষ্ট্রে কি? পার্থিব রাষ্ট্রের লোভ, হিংসা, ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব, এগুলো হচ্ছে পার্থিব রাষ্ট্রে। তাই পার্থিব রাষ্ট্রটা ভালো নয়। কে বলেছে? সেন্ট অগাস্টাইন। বুঝতে পারলে? তাহলে সেন্ট অগাস্টাইনের বক্তব্য দেখে কি আমরা ভালো কোনো তত্ত্ব পাচ্ছি? ভালো কোনো তত্ত্ব পাচ্ছি? তাহলে কীরকম? ঐশ্বরিক মতবাদের প্রবক্তা। কি মতবাদের প্রবক্তা? ঐশ্বরিক মত। রাষ্ট্রকে সৃষ্টি করেছে? ঈশ্বর সৃষ্টি করেছে। আর রাজা হচ্ছে ঈশ্বর প্রেরিত দূত। অসুবিধা আছে? ক্লিয়ার হচ্ছে? এইবারে দেখো, এইবারে তাহলে দুটো শতাব্দীতে পড়েছি আমরা ভাগ করে। একটাতে পুরো কি এই সময়ে প্রথম পর্যায়েতে একদম অন্ধকারাচ্ছন্ন যুগ, ইউরোপের মধ্যযুগ। কি? অন্ধকারাচ্ছন্ন যুগ। সেটা কোন পর্যায়ে? প্রথম পর্যায়ে দেখো হতাশা, অবক্ষয়। আর দ্বিতীয় পর্যায়ে কিন্তু চিন্তাধারার বিকাশ ঘটে। মধ্যযুগের একদম শেষ পর্বে কি হয়? নতুন নতুন চিন্তাধারার বিকাশ শুরু হয়। ক্লিয়ার হচ্ছে? এইবারে এসো, এইবারে হচ্ছে বৈশিষ্ট্য। প্রথমেই কি বললাম? ধর্মনির্ভর রাজনীতি ও ধর্মের প্রাধান্য। ধর্মনির্ভর রাজনীতি ও ধর্মের প্রাধান্য, এটাকে বুঝতে গেলে আমাদের গ্রিস যখন এলো, প্রাচীনকালের ইউরোপ কীরকম ছিল? প্রাচীনকালের ইউরোপে কিন্তু ধর্ম নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। গ্রিকে আমরা কি পড়েছি? কোনো ধর্মকে প্রাধান্য দিত না। অসুবিধা আছে? আইন আর ধর্ম কী ছিল? আলাদা ছিল। কিন্তু যখনই মধ্যযুগ এলো, মধ্যযুগ মানে খ্রিস্টাব্দ শুরু। আর খ্রিস্টাব্দ শুরু মানে কি? খ্রিস্ট ধর্মের প্রাধান্য। গোটা ইউরোপ আমরা কি জানি? খ্রিস্টান ধর্ম। যখনই খ্রিস্ট ধর্মের প্রাধান্য শুরু হলো, তখনই আস্তে আস্তে কি শুরু হয়ে গেল? আস্তে আস্তে
খ্রিস্ট ধর্মের যে গুরু তাকে কী বলা হয়? পোপ। পোপরা নিজেদের প্রতিপত্তি বাড়াতে শুরু করলো, পোপরা নিজেদের ক্ষমতাবান মনে করতে শুরু করলো। আর একদিকে রাজাও দেশ শাসন করার জন্য শাসন কার্য তো করবেই, ঠিক আছে? তখন রাজার সাথে ক্ষমতা নিয়ে লাগলো কার সাথে দ্বন্দ্ব? পোপের সাথে। বুঝতে পেরেছো কী বললাম? কিন্তু মধ্যযুগটা কী হয়ে গেল? পুরোটাই ধর্মনির্ভর রাজনীতি। কী নির্ভর রাজনীতি? ধর্মনির্ভর। ধর্মই বেশি প্রাধান্য প্রতিষ্ঠিত করতে সাফল্য পেল। বুঝতে পেরেছো কী বললাম? তাহলে ওই মধ্যযুগের প্রথম পর্যায়ে কী চলেছে? পোপতন্ত্র। কী চলেছে? পোপতন্ত্র। তাই প্রথম বৈশিষ্ট্য কী? ধর্মনির্ভর রাজনীতি ও ধর্মের প্রাধান্য। কার প্রাধান্য শুরু হয় মধ্যযুগে? ধর্মনির্ভর রাজনীতি ও ধর্মের প্রাধান্য। অসুবিধা আছে? ধর্মের প্রাধান্য জীবনের সর্বোচ্চ নিয়ন্ত্রক। জ্ঞান চর্চা, রাজনীতি, অর্থনীতি ও সমাজ সব কিছুই গির্জা বা চার্চ দ্বারা নিয়ন্ত্রিত হতো। কাদের দ্বারা নিয়ন্ত্রিত হতো? গির্জা বা চার্চ দ্বারা। রাষ্ট্রচিন্তার প্রধান আশ্রয় ছিল কি? ধর্ম। পোপ ও রাজার সপক্ষে বক্তব্য যুক্তি নির্ভর ছিল না। পোপ আর রাজার মধ্যে যখন কথোপকথন হতো তখন যুক্তি নির্ভর ছিল না, তখন কী নির্ভর ছিল? সম্পূর্ণভাবে ধর্মাশ্রয় ছিল। এখন তোমার একটা ঠাকুমা আছে, বাড়িতে আছে, তোমার একটা ঠাকুমা আছে, আর তোমার চিন্তাভাবনার মধ্যে দেখবে কিসের নিয়ে যদি কোনো তর্ক শুরু হয়, তর্ক শুরু হলো তো ধরো ঈশ্বরকে নিয়ে তর্ক শুরু হলো, দেখবে, বা ভগবানকে নিয়ে তর্ক শুরু হলো, দেখবে মানে কোনো কিছু যুক্তি ছাড়াই একটাই কথা বলবে, তোরা হচ্ছিস পাপী, তোরা এখনকার যুগে ছেলেপিলে, তোরা এইসব মানিস না, মানে কোনো ওইসব ধ্যান ধারণা দেবেই না। তোরা যদি বলতে শুরু করিস যে ঈশ্বর আছে, প্রমাণ দেখাও, আবার প্রমাণ চাইছিস তুই একজন পাপী, ঠিক আছে, প্রমাণ চাইছিস কি, এইসব মানবেই না। প্রমাণ যুক্তির কোনো প্রাধান্য নেই। তাহলে ধর্মটাই হচ্ছে আসল। তাহলে এইখানেও সেরকম ছিল। মধ্যযুগে শুরু হয়ে গেছিলো কি, রাজা যদি দেশ শাসন করছে, না না এটা ঈশ্বর মানেনি। ধরো রাজা কোনো একটা নিয়ম আনছে, কোনো একটা নিয়ম রুলস চালু করছে, সেই রুলসটা পোপ বলবে না মানবো না, এটা ঈশ্বর বলেছে, ঈশ্বর ফোনে ফোনে বলে দিয়েছে, এজেন্ট, পোপ হচ্ছে ঈশ্বরের এজেন্ট। তাহলে ঈশ্বরের এজেন্ট যখন ফোনে ফোনে বলে দিয়েছে এটা মানা যাবে না, কে পোপের অসুবিধা হচ্ছে সেটা কি বলবে? পোপ কার নামে চালাবে? ঈশ্বরের নাম। তো রাজা সেখানে কিছু বলতে পারছে না, কারণ পোপকে সবাই ভয় পায়। কেন? পোপ হচ্ছে জ্ঞানীগুণী, আবার ঈশ্বরের ডিরেক্ট এজেন্ট। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? পোপকে সবাই ভয় পায়। তাহলে এই ব্যাপারটা কোথায় ছিল? মধ্যযুগে শুরু হয়ে গেল। প্রথম বৈশিষ্ট্য সেই জন্য কি? ধর্মনির্ভর রাজনীতি ও ধর্মের প্রাধান্য। মনে থাকবে মধ্যযুগের 1 নম্বর বৈশিষ্ট্য, বারবার রিমাইন্ড করবে, পড়তে বসলে এরকমভাবেই পড়তে হবে, ধর্মনির্ভর রাজনীতি ও ধর্মের প্রাধান্য। অসুবিধা আছে? এখানেই কিন্তু মুখস্থ করে যেতে হবে, বাড়িতে যে পড়বো এইসব ভুলে যাও। আমি পুরো প্রেক্ষাপট বলে দিলাম কিন্তু। তাহলে ইউরোপের মধ্যযুগে কীরকম রাজনীতিটা ছিল? ধর্মনির্ভর রাজনীতি। আর সেখানে কিসের প্রাধান্য বেশি? ধর্মের প্রাধান্য বেশি। ধর্মগুরুকে পোপ। অসুবিধা আছে? তারপরে এইবারে চলে এসো সর্বজনীনতা। এখানে বলছি ইউনিভার্সালিজম। কীরকম? অভিন্ন বিশ্ব সাম্রাজ্যের ধারণা। বিশ্ব সাম্রাজ্য, গোটা বিশ্ব। সর্বজনীনতা মানে জানো? মানে একজনাই পুরো গোটা বিশ্বকে চালাচ্ছে। কিন্তু তাহলে মধ্যযুগের প্র্যাকটিক্যালি ভাবো, মধ্যযুগে কে চালাচ্ছে? একজনাই চালাচ্ছে। তাহলে পোপ বা ঈশ্বর। পোপ তো নিজের নামে বলবে না, তাহলে কে? ঈশ্বর। গোটা সাম্রাজ্য কে চালাচ্ছে? ঈশ্বর। এটাই সর্বজনীনতা। মানে আমরা কি জানি, ধরো গোটা ওয়ার্ল্ডকে কে চালাচ্ছে? দুজন। এক হচ্ছে আধ্যাত্মিক দিক থেকে স্পিরিচুয়ালিস্ট, সেটা হচ্ছে কে? ধর্ম। আর একটা হচ্ছে পার্থিব জগতের স্রষ্টা, হচ্ছে রাজা। এই দুজন মিলেই এই ওয়ার্ল্ডকে চালাচ্ছে, এই পৃথিবীকে চালাচ্ছে। কিন্তু মধ্যযুগে কী ছিল? মধ্যযুগে বলছে সর্বজনীনতা, ইউনিভার্সালিজম, একজনাই, সেটা কে? ঈশ্বর চালাচ্ছে। এবার পড়ি, সাম্রাজ্য ও চার্চ, রাষ্ট্র ও চার্চ দুটি পৃথক সমাজ নয়, বরং একই সমাজের দুটি দিক। পোপ নিয়ন্ত্রণ করবেন মানুষের আত্মাকে, এবং সম্রাট নিয়ন্ত্রণ করবেন মানুষের জাগতিক কাজকর্মকে। অসুবিধা আছে? বুঝতে অসুবিধা আছে? এইবারে অধ্যাপক বার্কার বলেছেন মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্য হলো তার সর্বজনীনতা। অসুবিধা আছে? একই সমাজের কি? দুটি দিক। একদিকে পোপ বা ঈশ্বর, একদিকে ঈশ্বর, যে কি করবে? মানুষের আত্মাকে নিয়ন্ত্রণ করবে। আর একজন কি করবে? রাজা কি করবে? আমাদের যে বহির্জাগতিক যে কাজকর্ম আছে সেগুলোকে কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে। অসুবিধা আছে? তার মধ্যে প্রাধান্য বেশি কে পাবে? ঈশ্বর। তাহলে ঈশ্বরই হচ্ছে মেন,
ঈশ্বরের দুটো দিক, একটা পোপ আর একটা রাজা। অসুবিধা আছে? ইউনিভার্সালিজম বুঝতে পেরেছো? সর্বজনীনতা। তার দুটো বৈশিষ্ট্য হলো, প্রথম বৈশিষ্ট্য কি? হ্যাঁ, ধর্মকেন্দ্রিক রাজনীতি আর ধর্মের প্রাধান্য। দুই, সর্বজনীনতা। যখনই মনে করবে তখনই মনে পড়ে যাবে যে হ্যাঁ এরকমভাবে হচ্ছে। বুঝতে পেরেছো? আমি মুখস্থ করানোর চেষ্টা করছি, তোমরা কিন্তু একদম মুখস্থ করে নেবে। এই পরে করবো পরীক্ষার সময় এসব ভুলে যাও। অসুবিধা আছে দুটো? আবার বলো দুটো কি কি? এক, ধর্মকেন্দ্রিক রাজনীতি ও ধর্মের প্রাধান্য। দুই, সর্বজনীনতা। অসুবিধা আছে? তিন নম্বর দেখি, স্কলাস্টিকবাদ, স্কলাস্টিসিজম। বলেছিলাম না স্কলাস্টিসিজম আগে কি বলেছিলাম? যে ধর্মের সাথে বিজ্ঞানের সমন্বয়, দর্শনের সমন্বয়, সব সাবজেক্টের সমন্বয়। শুধু ধর্ম নিয়েই চলবে না। সেন্ট টমাস অ্যাকুইনাস বলেছিল স্কলাস্টিসিজম সেন্ট টমাস অ্যাকুইনাসের চিন্তাধারা থেকে পাওয়া যায়। স্কলাস্টিকবাদ মানে কি বলছে, আমি বললাম কি একটা স্কুল, সেটা হচ্ছে কি খ্রিস্টানরা কাকে বেশি মানে? বাইবেল। তাই বাইবেলে যা লেখা আছে সবাই সেটাই মেনে চলবে। ক্লিয়ার? আর স্কলাস্টিসিজম কি এসেছিল? ধর্মের সাথে অন্যান্য বিষয়ের, শুধু ধর্মটাই সব নয়। টমাস অ্যাকুইনাস কি বলেছিল? ধর্মের সাথে অন্যান্য বিষয়ের একটা সমন্বয়। বুঝতে পেরেছিল? ধর্মের সাথে দর্শনের সমন্বয়, ধর্মের সাথে বিজ্ঞানের সমন্বয়, ধর্মের সাথে রাষ্ট্র দর্শনের সমন্বয়। বুঝতে পেরেছো কী বললাম? এটাকে কি বলা হয়? স্কলাস্টিকবাদ। 2 মার্কসের কোশ্চেন আসতে পারে স্কলাস্টিসিজম, মধ্যযুগের একটা বৈশিষ্ট্য। ক্লিয়ার হচ্ছে? তাহলে স্কলাস্টিকবাদ দেখি। বলছে ধর্ম ও যুক্তির সমন্বয়, ধর্ম ও যুক্তির সমন্বয়। ধর্মীয় তত্ত্বের সঙ্গে জ্ঞান বিজ্ঞান ও দার্শনিক তত্ত্বের সামঞ্জস্য বিধানের প্রবণতাকে স্কলাস্টিকবাদ বলা হয়। অসুবিধা আছে? বুঝতে অসুবিধা নেই তো? এই প্রচেষ্টা পূর্ণতা পায় ত্রয়োদশ শতাব্দীতে। কার চিন্তাধারা? টমাস অ্যাকুইনাসের যুক্তিবাদী দর্শন। কার থেকে? টমাস অ্যাকুইনাসের যুক্তিবাদী দর্শন থেকে। অসুবিধা আছে? টমাস অ্যাকুইনাসের লেখা বইটার নাম কি? সাম্মা থিওলজিকা। সাম্মা থিওলজিকা। অসুবিধা আছে? তাহলে এটা পারা যাবে। 3 নম্বর কি? স্কলাস্টিকবাদ, স্কলাস্টিসিজম। এবার বলো, আবার বলো, প্রথম বৈশিষ্ট্য কি? ধর্মকেন্দ্রিক রাজনীতি ও ধর্মের প্রাধান্য। 2, সর্বনিয়ন্ত্রণবাদ। 3, সর্বনিয়ন্ত্রণবাদ নয়, সর্বজনীনতা। হ্যাঁ, এক হচ্ছে কি? ধর্মকেন্দ্রিক রাজনীতি, ধর্মের প্রাধান্য। 2, সর্বজনীনতা। 3, স্কলাস্টিকবাদ। অসুবিধা আছে? আমি ভুলে গেলাম যেন তোরা মনে রাখতে পারিস। বুঝতে পেরেছিস কি বললাম? আমার তো বয়স হয়েছে, তাই আমার তো এবার স্মৃতিশক্তি লোপ পাবে, বুঝলি তো? আচ্ছা, এরপরে 4 নম্বর এসো। চার্চ ও রাষ্ট্রের মধ্যে বিরোধ। চার্চ ও রাষ্ট্রের মধ্যে বিরোধ। চার্চের কে? ধর্মগুরুকে? পোপ। রাষ্ট্রের রাজা। অসুবিধা আছে? চার্চের প্রধান হচ্ছে পোপ আর রাষ্ট্রের রাজা। দুজনের মধ্যে কি? বিরোধ। দ্বন্দ্বটা কি নিয়ে শুরু হবে? ক্ষমতা নিয়ে। কে বেশি ক্ষমতাবান। অসুবিধা আছে? দেখা যাক তাহলে। এই যে দুজনের মধ্যে দ্বন্দ্ব, বোঝা যাচ্ছে তো? দুটো তরবারি আছে, দ্বৈত তরবারি তত্ত্ব, 2 sword থিওরি। একটা তরবারি হচ্ছে কি? ঈশ্বরের দুটো তরবারি। একটাকে পাঠিয়েছে যে আধ্যাত্মবাদ, স্পিরিচুয়ালিস্ট, মানে একটা হচ্ছে পার্থিব জগতের স্রষ্টা, আর একজন হচ্ছে অপার্থিব জগতের স্রষ্টা। অপার্থিব জগৎ কোনটা? অপার্থিব জগতের স্রষ্টা হচ্ছে পোপ। অপার্থিব মানে যেটা আমরা দেখতে পারি না, খালি চোখে যেটা আমরা দেখতে পাই না, পৃথিবীর বাইরে অতীন্দ্রিয় সত্তা। এটা নিয়ে কে আলোচনা করবে? পোপ। পোপরা, আমাদের ধর্মগুরুরা কী নিয়ে আলোচনা করে? ধর্মগুরুদের। আচ্ছা, আমাদের যখন পুজো হয়, পুজো আমরা নিজেরা করতে পারি? পুজো কাদের দিয়ে করাতে হয়? তা ব্রাহ্মণ দিয়েই কেন করাতে হবে? তার মানে ওদের সাথে কানেকশন আছে, ঈশ্বরের একটা কি আছে? কানেকশন আছে। তাহলে ঈশ্বরকে খালি চোখে আমরা দেখতে পাই? ওরাই দেখতে পায়। আমরা তো এটাই মানি যে ব্রাহ্মণরাই দেখতে পায়। তার মানে কি হচ্ছে? এটা তো খালি চোখে দেখা যায় না। তা খালি চোখে দেখা যায় না মানে এটা কি? অতীন্দ্রিয় সত্তা। তাহলে এই জগতের নিয়ে কে আলোচনা করে? সেটা হচ্ছে পোপ। এই তরবারিটা কি? অপার্থিব জগতের স্রষ্টা। অপার্থিব জগতের স্রষ্টাকে পোপ। আর পার্থিব জগৎ মানে কি? যেটা আমরা দেখতে পাচ্ছি। পার্থিব জগতের স্রষ্টাকে রাজা। এই দুটোকে কি বলা হচ্ছে? দ্বৈত তরবারি তত্ত্ব। ঈশ্বর দুজনকে পাঠিয়েছে পৃথিবীতে যে তোমরা সুষ্ঠুভাবে পৃথিবীটা পরিচালনা করো। এবার দুজন মিলেই শুরু হয়ে গেছে দ্বন্দ্ব। কী নিয়ে দ্বন্দ্ব? বলছে আমি বেশি ক্ষমতাবান, বলছে আমি বেশি ক্ষমতাবান। দুজনের মধ্যে ক্ষমতা নিয়ে কী শুরু হয়ে গেছে? দ্বন্দ্ব। এটাই কি? দ্বৈত তরবারি তত্ত্ব। এবারে দেখো, ক্ষমতার দ্বন্দ্ব ও 2 তরবারি তত্ত্ব। অসুবিধা আছে? 2 মার্কসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্বৈত তরবারি তত্ত্ব 5 মার্কসেরও আসতে পারে। লেখা যাবে রাজা ও রাষ্ট্র, চার্চ ও রাষ্ট্রের মধ্যে বিরোধ।
সম্রাট ও যাজকদের মধ্যে আধিপত্য বিস্তারের লড়াই ইউরোপের নিত্যদিনের ঘটনা ছিল। ইউরোপের নিত্যদিনের ঘটনা ছিল। কে বেশি ক্ষমতাবান তাই নিয়ে চলতো নিরন্তর সংঘাত। তোমরা যদি কোনো ওয়েব সিরিজ বা পুরোনো দিনের হলিউডের ওয়েব সিরিজ দেখো, গ্রিকের ও রোমান সাম্রাজ্যের ওয়েব সিরিজ দেখো, তাহলেই দেখতে হবে ওখানে রাজা আর পোপের মধ্যে দ্বন্দ্ব। পোপরা বিশাল প্রাধান্য পাচ্ছে, পোপরাও সৈন্য নিয়ে যুদ্ধ করছে, এরকম অনেক ওয়েব সিরিজ আছে বা মুভি আছে। বুঝতে পেরেছো কী বললাম? তাহলে সেইটা দেখলেই বোঝা যায়। তাহলে সম্রাট ও যাজকদের মধ্যে কি আধিপত্য বিস্তারের লড়াই, কে বেশি ক্ষমতাবান। নিত্যদিনের ঘটনা ছিল, কে বেশি ক্ষমতাবান তাই নিয়ে চলতো নিরন্তর সংঘাত। ঈশ্বরের দুটো তরবারি দ্বারা জগৎ শাসন করেন, পার্থিব ক্ষমতার অধিকারীকে রাজা এবং অপার্থিব ক্ষমতার অধিকারীকে পোপ। অসুবিধা আছে? পারা যাবে? তাহলে চারটে বৈশিষ্ট্য হলো। চারটে বৈশিষ্ট্য কী কী? এক, ধর্মকেন্দ্রিক রাজনীতি ও ধর্মের প্রাধান্য। দুই, সর্বজনীনতা। তিন, স্কলাস্টিকবাদ। চার, স্কলাস্টিসিজম। চার রাষ্ট্রের মধ্যে বিরোধ। অসুবিধা আছে? লেখা যাবে তো? ইজি মনে হচ্ছে? আচ্ছা, এরপরে দেখো সামন্ততন্ত্র ও বিভক্ত আনুগত্য। সামন্ততন্ত্রের ওখানে প্রাধান্য পাওয়া যায়। কিসের পাওয়া যায়? সামন্ততন্ত্রের। দেখো রাজা যে আছে, প্রথমে যে ঈশ্বর, তারপরে কি আছে? রাজা হচ্ছে প্রধান। রাজা একা শাসন করা পসিবল? পুরো একটা যদি অনেক বড় হয়, আমাদের ভারতে একা নরেন্দ্র মোদী রাজত্ব করতে পারবে? সেই জন্য রাজা কি করত? রাজার নিচে সামন্ত প্রভুরা থাকতো। রাজার নিচে কারা থাকতো? সামন্ত প্রভু আর অভিজাতরা। বুঝতে পেরেছ? সবার উপরে কে থাকবে? রাজার পরে কে থাকবে? রাজা শাসন করার জন্য প্রত্যেকটা এলাকা মানে কি, ধরো ভারতের অনেকগুলো রাজ্য, প্রত্যেকটা রাজ্যে ধরো একটা করে সামন্ত প্রভু আছে। ক্লিয়ার? এবারে ভাবো সামন্ত প্রভু কি একা গোটা ওয়েস্ট বেঙ্গলকে রাজত্ব শাসন করতে পারবে? তা সামন্ত প্রভু একা পারবে না বলে ও আবার নাইটদের রাখতো, মানে সামরিক বিভাগ, নাইট যারা থাকতো, যারা সবার কাছে কর তুলবে, আদায় করবে। বিভিন্ন জায়গায় এলাকায় একটা করে কী থাকতো? নাইট থাকতো। বুঝতে পেরেছ কি বললাম? এইবার সব নিচে, সর্বশেষ নিচে কে থাকতো? নিচে থাকতো কৃতদাস, ভূমিদাস, কৃষক। কী থাকতো? আরও ভালো সহজ উপায় কি? কৃষকরা থাকতো। সার্প বলো তো, কৃষকরা থাকতো। এই চারটে স্তরে ভাগ করা ছিল। কটা স্তরে? এটাই কি। আর সামন্তরা কিন্তু বেশি প্রাধান্য পেয়ে গেছিল। সামন্তদের দ্বারাই পুরো শাসন ব্যবস্থা চলতো। ক্লিয়ার হচ্ছে? কারা শাসন ব্যবস্থা চালাতো? সামন্ত প্রভুরা। তাহলে সামন্ততন্ত্রের প্রাধান্য কিন্তু মধ্যযুগে দেখা যায়। মধ্যযুগে কাদের প্রাধান্য দেখা যায়? অসুবিধা আছে? এইবার দেখো প্রথমে কে? রাজার নিচে কারা আছে? অভিজাত আর হচ্ছে সামন্তরা। অভিজাত আর সামন্তরা। তার নিচে কারা আছে? নাইটরা। অসুবিধা আছে? সামরিক বিভাগ, ওদের দ্বারাই তো বলপূর্বক সব অত্যাচার করা হতো। ক্লিয়ার হচ্ছে? আর তার নিচে কারা? কৃষকরা বা সার্পরা। অসুবিধা আছে? এইভাবে এবার সামন্ততন্ত্র, বিভক্ত আনুগত্য, ক্ষমতার বিকেন্দ্রীকরণ। ক্ষমতাটা এক জায়গায় ছিল না। ক্ষমতাটা কী করা ছিল? সেন্ট্রালাইজ ছিল না, ডিসেন্ট্রালাইজ। ক্ষমতার বিকেন্দ্রীকরণ ছিল মধ্যযুগে। কীরকম ছিল? মধ্যযুগে সমাজ সামন্ততন্ত্রের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল। কার ওপর? সমাজটা তো এরাই চালাতো। তারপরে চার্চ এবং সামন্ততন্ত্র একে অপরের পরিপূরক প্রতিষ্ঠান হিসাবে কাজ করতো। অসুবিধা আছে? মানুষের আনুগত্য একক রাষ্ট্রের প্রতি ছিল না। মানুষের আনুগত্য ভালো করে বোঝো। আমাদের আনুগত্য নরেন্দ্র মোদীকে দেখানোর প্রয়োজন আছে? দেখো আমাদের রাষ্ট্রটা ভাগ করা আছে। আমাদের আনুগত্য কাকে দেখানোর প্রয়োজন আছে বলতো? পাড়ার যে লিডার। এতদিন টিএমসি সরকার ছিল, বিভিন্ন পাড়ায় বিভিন্ন লিডার ছিল, তো তারা তো প্রচুর মানে সম্পত্তির অধিকারী। তাহলে কোনো বিজনেসম্যান যখন কারখানা খুলতে যাবে, তাহলে প্রথম কাকে টাকা দিতে হবে? নরেন্দ্র মোদীকে? নরেন্দ্র মোদী জানতেই পারবে না। পাড়ায় খুলতে গেলে সেই পাড়ার কে পার্টির লিডার আছে, তাকে আগে টাকা দাও। তাহলে আনুগত্য কার প্রতি দেখাতে হবে? তার সাথে আগে সেট আপ করতে হবে। ভাই আমার সে দেখিস, আমার যেন কিছু না হয়, এখানে একটা বিল্ডিং বানাচ্ছি, এখানে একটা ফ্ল্যাট বানাচ্ছি, তুই তোর যা লাগবে আমি তোকে দিয়ে দেবো। সে সেটিংটা, আনুগত্য কাকে দেখাতে হচ্ছে? পাড়ার লিডারকে। তাহলে এইখানে আনুগত্যটা, মানুষের আনুগত্য একক রাষ্ট্রের প্রতি ছিল? রাজার প্রতি ছিল? কার প্রতি ছিল? চার্চ, রাজা বা সামন্ত প্রভু, এই তিনটি স্তরে ভাগ করা ছিল। আর এর সাথেও নাইটদেরও যোগ করতে পারো। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে আনুগত্যটা কী ছিল? ভাগ করা ছিল, বিভক্ত। অসুবিধা আছে? তাহলে এবারে 5 নম্বর পয়েন্ট কি?
সামন্ততন্ত্র ও বিভক্ত আনুগত্য। সামন্ততন্ত্র ও বিভক্ত আনুগত্য। আনুগত্যটা এখানেই ভাগ হয়ে গেল, একদিকে রাজা একদিকে রাষ্ট্র, একদিকে রাজা একদিকে পোপ। অসুবিধা আছে? একদিকে পোপ আর একদিকে রাজা। মধ্যযুগে সমাজ সামন্ততন্ত্রের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। চার্চ এবং সামন্ততন্ত্র একে অপরের পরিপূরক প্রতিষ্ঠান হিসেবে কাজ করত। মানুষের আনুগত্য একক রাষ্ট্রের প্রতি ছিল না, তা চার্চ, রাজা এবং সামন্ত প্রভু এই তিনটি স্তরে কী ছিল? ভাগ ছিল। অসুবিধা আছে? তাহলে আবার বলো পাঁচটা। প্রথম কি বলেছিলাম? ধর্মকেন্দ্রিক রাজনীতি ও ধর্মের প্রাধান্য। 2 সর্বজনীনতা। 3 স্কলাস্টিকবাদ। 4 হচ্ছে রাষ্ট্র চার্চের মধ্যে দ্বন্দ্ব। রাষ্ট্র চার্চের মধ্যে দ্বন্দ্ব। 5 সামন্ততন্ত্র ও বিভক্ত আনুগত্য। অসুবিধা আছে? পারা যাবে তো? যখনই পয়েন্ট মনে করবি, এই পয়েন্ট মুখস্থ হয়ে যাবে, দেখবি ওইগুলো বুঝে নিবি, একদম ক্লিয়ার হয়ে যাবে। কত নম্বরে লিখতে দেবে? 5 নম্বরের মতো হয়ে গেল, 5 নম্বর পেয়ে যাবি। আগের বারে 10-এ এসেছিল, এবার 5-এ আসার সম্ভাবনা বেশি। তারপরেও যদি 10-এ চলে আসে, করিয়ে দিচ্ছি একবারে। আইন সংক্রান্ত ধারণার বিকাশ। কার বিকাশ? আইন সংক্রান্ত। রোমানরা তো আইন, সুস্পষ্ট লিখিত আইনের কথা বলেই দিয়েছে, তাহলে আইনের ধারণার, প্রথা আইন, এইগুলো তো বিকাশ লাভ করেছে। এই যুগে আইনকে কোনো ব্যক্তির ইচ্ছা হিসাবে গণ্য না করে সমষ্টিগত ইচ্ছা বা প্রথার প্রকাশ হিসেবে মান্যতা দেওয়া হয়। প্রাকৃতিক আইনকে, ন্যাচারাল ল, ঈশ্বরের আইন বলে গণ্য করে গির্জা নিজেকে এই আইনের রক্ষাকর্তা দাবি করত। দেখো, আইন ছিল, কিন্তু আইনকে কে দাবি করত? আইনের রক্ষাকর্তা কে? গির্জা, তার মানেই পোপ। আইনের রক্ষাকর্তাকে গির্জা, তার মানেই পোপ, পোপের প্রাধান্য। তাহলে কিসের? প্রাকৃতিক, সদর্থক ও প্রথা আইন। ঠিক আছে? আইনটা কীরকম ছিল? ঐশ্বরিক আইন। কিসের ওপর বেশি প্রাধান্য দিত? ঐশ্বরিক আইন। অসুবিধা আছে? তাহলে 6টা হয়ে গেল। কটা হয়ে গেল? 6টা। আবার বলো। প্রথম ধর্মকেন্দ্রিক রাজনীতি, ধর্মের প্রাধান্য। 2 সর্বজনীনতা। 3 স্কলাস্টিকবাদ। 4 রাষ্ট্র চার্চের মধ্যে দ্বন্দ্ব। 5 সামন্ততন্ত্রের প্রাধান্য। আর হ্যাঁ, আনুগত্য। আনুগত্যটা কিসের? বিভক্ত আনুগত্য। অসুবিধা আছে? 6 কি? আইন, প্রথা, সদর্থক ও প্রথাগত আইন। এরপরে সার্বভৌমিকতার অনুপস্থিতি। এখানে সার্বভৌমিকতা ছিল। আমরা কি বলেছি? সার্বভৌমিকতা মানে কি? সার্বভৌম রাষ্ট্র। আমাদের ভারত সার্বভৌম। ভারতকে কেউ কোনো জায়গা থেকে দখল করতে পারবে না, বা কেউ কারোর বিরুদ্ধে কথা বলতে পারবে না। কি একজনের ওপর সার্বভৌম ক্ষমতা কি? রাষ্ট্রের চরম এবং চূড়ান্ত ক্ষমতা। সোভারেনিটি ইজ সুপ্রিম পাওয়ার অফ দ্য স্টেট, তাই না? তাহলে এখানে কি ওই রকম সুপ্রিম পাওয়ার কেউ ছিল? দুদিকে ভাগ ছিল তো, একদিকে রাজা, একদিকে পোপ। তাহলে ওই রকমই সার্বভৌমিকতা কিন্তু পাওয়ার ছিল না। রাজার কি সার্বভৌম পাওয়ার ছিল? রাজার শাসন কার্যে কে হস্তক্ষেপ করতো? পোপ। তাহলে সার্বভৌমিকতার অনুপস্থিতি। কিসের অনুপস্থিতি? অসুবিধা আছে? তাহলে স্বাধীন ও মৌলিক রাষ্ট্রচিন্তার অভাব। স্বাধীন ও মৌলিক রাষ্ট্রচিন্তার অভাব। আধুনিক রাষ্ট্র ব্যবস্থার প্রধান উপাদান সার্বভৌমিকতা। আমাদের এখনকার রাষ্ট্রের প্রধান উপাদান কি? কেন রাষ্ট্রের বৈশিষ্ট্য পড়া থেকে কী বলেছি? রাষ্ট্রের 4টে মুখ্য বৈশিষ্ট্য। কী কী? জনসমষ্টি। 2 নির্দিষ্ট ভূখণ্ড। 3 সার্বভৌমিকতা। 4 সরকার। সার্বভৌমিকতা কী বলা হয়? রাষ্ট্রের প্রাণ। তাহলে আধুনিক রাষ্ট্রের মেন বৈশিষ্ট্য কী? সার্বভৌমিকতা। কিন্তু মধ্যযুগীয় রাষ্ট্রে মেন বৈশিষ্ট্য কী? সার্বভৌমিকতার অনুপস্থিতি। সার্বভৌমিকতা দেখা যায় না। অসুবিধা আছে? পারা যাবে? তাহলে ক্লিয়ার? তাহলে কটা হয়ে গেল? 7টা। বলো এবার 7টা। 1 ধর্মকেন্দ্রিক রাজনীতি ও ধর্মের প্রাধান্য। 2 সর্বজনীনতা। 3 স্কলাস্টিকবাদ। 4 রাষ্ট্র চার্চের মধ্যে বিরোধ। 5 সামন্ততন্ত্রের প্রাধান্য। আর হচ্ছে কি? বিভক্ত আনুগত্য। 6 আইন, প্রথা, সদর্থক ও প্রথা আইন। আর 7 সার্বভৌমিকতার অনুপস্থিতি। ঠিক আছে? এরপরে আমরা দেখো 3জন তাত্ত্বিককে পড়বো। কাকে কাকে পড়বো? সেন্ট অগাস্টাইনের বক্তব্য পড়বো। আর কার পড়বো? সেন্ট টমাস অ্যাকুইনাস পড়বো। আর পাডুয়ার মার্সিলিও পড়বো। সেন্ট অগাস্টাইন, দেখো সেন্ট অগাস্টাইন কি? সেন্ট অগাস্টাইনের আমি জন্ম কি বলছি? পুরো 359 থেকে 359 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 430 এই টাইম পিরিয়ডে। কার টাইম পিরিয়ড এটা? সেন্ট অগাস্টাইন। সেন্ট অগাস্টাইন আগে মধ্যযুগের সময়। তার মানে কি? ইনি ঐশ্বরিক মতবাদের প্রবক্তা।
কী মতবাদের প্রবক্তা? ঐশ্বরিক মতবাদটা কীরকম? রাষ্ট্রকে সৃষ্টি করেছে ঈশ্বর, তারপরে ঈশ্বরকেই কী করতে হবে? প্রাধান্য দিতে হবে বেশি। দুটো রাষ্ট্রের কথা বলে। আচ্ছা, বইটার নাম কি? বইটার নাম হচ্ছে সিটি অফ গড। সিটি অফ গড। তাহলে এই সিটি অফ গড, এই যে গ্রন্থ, এটা শুনেই কি মনে হচ্ছে? রাষ্ট্রকে সৃষ্টি করেছে ঈশ্বর, তাই না? এইবারে দুটো নগরীর কথা বলে। কে দুটো নগরীর কথা বলে? সেন্ট অগাস্টাইন বলছে একটা হচ্ছে ঐশ্বরিক নগরী, যেখানে ঈশ্বর সৃষ্টি করেছে। সেই নগরে কী ছিল? সেই নগরে নৈতিকতা, নীতিবান লোকজন শান্তিতে বিরাজ করতো, বসবাস করতো। অসুবিধা আছে? কোন রাষ্ট্রটা? ঐশ্বরিক রাষ্ট্র। আর একটা রাষ্ট্র ছিল পার্থিব রাষ্ট্র। পার্থিব রাষ্ট্র কে শাসন করতো? রাজা। সেখানে ছিল লোভ, হিংসা, ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব। অসুবিধা আছে? তাহলে এই দুটো রাষ্ট্রের মধ্যে কাকে বেশি প্রাধান্য দিয়েছিল সেন্ট অগাস্টাইন? ঐশ্বরিক রাষ্ট্রকে। অসুবিধা আছে? ঐশ্বরিক রাষ্ট্রকে। দেখা যাক, ঈশ্বরের নগরী বনাম পার্থিব নগরী। ঈশ্বরের দুটো নগরীকে তা ভাগ করেছিল। তিনি রাষ্ট্রীয় কর্তৃত্বকে নেতিবাচক এবং দমনমূলক বলে মনে করতেন। রাষ্ট্রীয় কর্তৃত্বকে নেতিবাচক এবং দমনমূলক। রাষ্ট্রীয় যে শাসন, তার মতে রাষ্ট্র হলো মানুষের পাপের ফল। রাষ্ট্র হলো, কোটেশন আসতে পারে কিন্তু, যে কার বক্তব্য এটা? সেন্ট অগাস্টাইনের। অসুবিধে? রাষ্ট্র হচ্ছে পাপের ফল, মানুষের পাপের ফল। চার্চের নিরঙ্কুশ প্রাধান্যই ছিল তার মূল কথা। তার বিখ্যাত গ্রন্থ কি? দ্য সিটি অফ গড। তার বিখ্যাত গ্রন্থ কি? সিটি অফ গড। দ্য নিরঙ্কুশ, চার্চের নিরঙ্কুশ প্রাধান্য, একদম চরম প্রাধান্য, ঠিক আছে? আচ্ছা, তার বিখ্যাত গ্রন্থ কি? সিটি অফ গড। এতে তিনি দুটো নগরীর কথা বলেন। অসুবিধা আছে? তাহলে সেন্ট অগাস্টাইনের ধারণা দেখ, আমি তিনজনের ধারণাই তোদেরকে বুঝিয়ে দেবো। তিনজনের ধারণায় সেন্ট অগাস্টাইন কীরকম ছিল? যে ঈশ্বরই সব। অসুবিধা আছে? এটুকু জেনে রাখলাম। সেন্ট অগাস্টাইনের পরেই আমরা আসবো সেন্ট টমাস অ্যাকুইনাস। এই সেন্ট টমাস অ্যাকুইনাস প্রায় কত সাল? 1200 কত বলেছিলাম? 1225। 1225 থেকে 1274। 25 থেকে 74। 25 থেকে কত? 74। অসুবিধা আছে? 25 থেকে 74 এই টাইম পিরিয়ড। এই টাইম পিরিয়ড এটা কি? দ্বিতীয় পর্যায়, মধ্যযুগের কি পর্যায়? দ্বিতীয় পর্যায়। এই টাইমে সেন্ট টমাস অ্যাকুইনাস বলে যে রাষ্ট্রের সাথে রাষ্ট্রকে প্রাধান্য দিতে হবে। সেন্ট টমাস অ্যাকুইনাস অ্যারিস্টটলের মতো শুধু ঈশ্বরিক বা পোপের ওপর বেশি প্রাধান্য দেবে এটা নয়। তিনি কি বলেছিলেন? রাষ্ট্রেরও প্রাধান্য দিতে হবে। একটা রাষ্ট্র হচ্ছে স্বাভাবিক প্রতিষ্ঠান। রাষ্ট্র কি? স্বাভাবিক প্রতিষ্ঠান। অ্যারিস্টটলের বক্তব্যের সাথে তার বক্তব্য মিল ছিল, সেই জন্য একে খ্রিস্টায়িত অ্যারিস্টটল বা মধ্যযুগীয় অ্যারিস্টটল বলা হয়। কি বলা হয়? কাকে বলা হয়? সেন্ট টমাস অ্যাকুইনাসকে। কেন বলা হয়? তিনি রাষ্ট্রের প্রাধান্য দিয়েছিল, রাষ্ট্রকে প্রাধান্য দিয়েছিল। এতদিন কি চলছিল? শুধু পোপরাই ঐশ্বরিক রাষ্ট্রকে বেশি প্রাধান্য দিয়েছিল। কিন্তু মধ্যযুগে এসে সেন্ট অগাস্টাইন আসার পরে কি বলেছে? রাষ্ট্র আর কল্যাণকর রাষ্ট্রের কথা বলেছে। কিসের রাষ্ট্রের কথা বলেছে? রাষ্ট্র হচ্ছে কল্যাণকর রাষ্ট্রের কথা বলেছে। রাষ্ট্র মানুষের কল্যাণ করবে। অসুবিধা আছে? তাহলে দেখি, তিনি বিশ্বাস করতেন যুক্তির সমন্বয়। প্রথমে স্কলাস্টিকবাদ আগেই পড়ে নিয়েছি, ঘটিয়েছেন। অগাস্টাইনের বিপরীতে তিনি রাষ্ট্রকে মানুষের কল্যাণের জন্য তৈরি একটি স্বাভাবিক প্রতিষ্ঠান মনে করতেন। এই জন্য স্বাভাবিক প্রতিষ্ঠান কে বলেছিল? প্রথম অ্যারিস্টটল। রাষ্ট্র একটি স্বাভাবিক প্রতিষ্ঠান কে বলেছিল? অ্যারিস্টটল। তাই তিনিও এই কথা বলেন। সেন্ট টমাস অ্যাকুইনাসকে কি বলা হয়? মধ্যযুগীয় অ্যারিস্টটল। অসুবিধা আছে? বোঝা যাচ্ছে? কোশ্চেন আসে 2 মার্কসের। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের দ্বারা গভীরভাবে প্রভাবিত হওয়ায় অ্যাকুইনাসকে মধ্যযুগের চিন্তার অ্যারিস্টটল বলা হয়। অসুবিধা আছে? সেন্ট টমাস অ্যাকুইনাস বইটার নাম কি? সাম্মা থিওলজিকা। সাম্মা থিওলজিকা। THOLOGICA থিওলজিকা। সাম্মা থিওলজিকা। অসুবিধা আছে? পারা যাবে? এরপরে কে আসবে? এরপরে কার জন্ম হয়? পাদুয়ার মার্সিলিওসে আবার চিন্তা ভাবনা চেঞ্জ। প্রথমে সেন্ট অগাস্টাইন কি বলেছিল? ঐশ্বরিক মতবাদে বিশ্বাসী। ঈশ্বর, ঐশ্বরিক রাষ্ট্রটাই ভালো। আচ্ছা, রাষ্ট্রকে প্রাধান্য দেয়নি। টমাস অ্যাকুইনাস এসে কাকে প্রাধান্য? রাষ্ট্রকে স্বাভাবিক প্রতিষ্ঠান বললো। এইবার পাদুয়ার মার্সিলিয়াসে বলছে কি? না, রাষ্ট্র থেকেও ব্যক্তির প্রাধান্য বেশি।
রাষ্ট্রের প্রাধান্য থেকেও, রাষ্ট্রীয় কর্তৃত্ব থেকেও ও কাদের প্রাধান্য দিল? বলছে ব্যক্তির প্রাধান্য আগে বেশি দাও। সেই জন্য এইবার দেখ, ধর্ম নিরপেক্ষতার সূত্রপাত। ধর্ম থেকে রাজনীতিকে কী করতে হবে? পৃথক করতে হবে। এই মার্সিলীয় চিন্তাভাবনা থেকে শুরু। তিনি চার্চের একাধিপত্যের তীব্র বিরোধিতা করেন। চার্চের একাধিপত্যের তীব্র বিরোধিতা করেন। রাজনৈতিক ক্ষমতার উৎস হিসেবে ঈশ্বর নয়, বরং জনগণকে স্বীকৃতি দেন। রাজনৈতিক ক্ষমতার উৎস কে দেবে? জনগণ। জনগণই রাজাকে ঠিক করবে। বুঝতে পেরেছো কি বললাম? কার চিন্তাভাবনা? পাডুয়ার মার্সিলিও। অসুবিধা আছে এইখান থেকেই। তিনি রাজনীতিকে ধর্ম থেকে মুক্ত করেন, রাজনীতিকে ধর্ম থেকে মুক্ত করেন এবং চার্চকে রাষ্ট্রের অধীনস্থ একটি সাধারণ সংস্থা হিসাবে গণ্য করেন। চার্চ হচ্ছে কোথায় থাকবে? রাষ্ট্রেরই একটা অধীনস্থ, মানে চার্চের ক্ষমতায় কী করে দিল? সীমিত করে দিল। অসুবিধা আছে? গোটা মধ্যযুগে দেখলে আস্তে আস্তে প্রথম দিকে কি চার্চই ক্ষমতাবান ছিল, আর শেষের দিকে মার্সিলিও এসে কী বলছে? চার্চের ক্ষমতাকে এবার কম করতে হবে। অসুবিধা আছে? পারা যাচ্ছে তাহলে তিনজনার বক্তব্য? অসুবিধা আছে? ব্যাস, এরপরে চলে এসো আধুনিক রাষ্ট্রতত্ত্বের বীজ বপন। এখান থেকেই তো আধুনিক রাষ্ট্রতত্ত্ব শুরু হয়ে গেল। আধুনিক রাষ্ট্র, ধর্ম থেকে রাজনীতি কী শুরু হয়ে গেল? পৃথক হওয়া শুরু হয়ে গেল। তাহলে রাজার ক্ষমতার উপর সামাজিক চুক্তি এবং জনগণের ইচ্ছা নিয়ন্ত্রণ আরোপ করার ধারণা শুরু হয়। মধ্যযুগের শেষ ভাগের চিন্তাধারায় ব্যক্তির অধিকার, কার কথা বলা হয়? ব্যক্তির অধিকার, স্বাধীনতা, এসব ছিল আলোচনা। এতদিন তো ধর্ম আর রাজাই, মানে পোপ আর রাজাই সব ছিল। এইবার চিন্তা আমরা শুরু ব্যক্তির স্বাধীনতা, অধিকার, ঠিক আছে, স্বাধীনতা এবং রাষ্ট্রের নিয়ন্ত্রিত ক্ষমতার সূত্রপাত ঘটে, যা আধুনিক যুগের পথ প্রশস্ত করে। তাহলে মধ্যযুগ থেকে এবার আধুনিক যুগের পথ কী হচ্ছে? প্রশস্ত হচ্ছে। ঠিক আছে? অসুবিধা হচ্ছে? এরপরেই ধর্ম বনাম রাষ্ট্রের বিবর্তন। সেন্ট অগাস্টাইন কী করেছিল? চার্চের নিরঙ্কুশ প্রাধান্য, রাষ্ট্র পাপের ফল, নেতিবাচক। অ্যাকুইনাস চার্চ ও রাষ্ট্রের সমন্বয়, রাষ্ট্র একটি স্বাভাবিক বা কল্যাণকর প্রতিষ্ঠান। আবার মার্সিলিও কী বলছে? রাষ্ট্রের নিরঙ্কুশ প্রাধান্য, চার্চ ও রাষ্ট্রের অধীনে ধর্মনিরপেক্ষতা। ঠিক আছে? এইবারে রাষ্ট্রের নিরঙ্কুশ প্রাধান্য, এখানে কার প্রাধান্য ছিল? চার্চের নিরঙ্কুশ প্রাধান্য। মার্সিলিও অবধি আস্তে আস্তে কী হয়ে গেল? রাষ্ট্রের নিরঙ্কুশ প্রাধান্য, রাষ্ট্রই সব। ঠিক আছে? রাষ্ট্রকে বেশি প্রাধান্য দিতে, রাষ্ট্র থেকে চার্চের কী করলো? ক্ষমতাকে পৃথক করলো। অসুবিধা আছে? মার্সিলিওর লেখা বইটার নাম কি? ডিফেন্স অর প্যাসিস। মার্সিলিওর লেখা বইটার নাম কি? ডিফেন্স অর প্যাসিস। ডিফেন্স এখানে তো লেখাই যাবে না। ডিফেন্স অর প্যাসিস। ডিফেন্স অর প্যাসিস, এটা কার লেখা? মার্সিলিও লেখা। অসুবিধা আছে? পুরো ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম। তাহলে কি আমরা কি জানলাম? মধ্যযুগে কি জানলাম? দেখো, উপসংহার কি? নতুন যুগের ভিত্তিপ্রস্তর। মধ্যযুগ শেষ হয়েই প্রাচীন যুগের মতো মৌলিক চিন্তাধারার অভাব থাকলেও মধ্যযুগ পুরোপুরি গুরুত্বহীন বা অন্ধকারাচ্ছন্ন ছিল না। মধ্যযুগের শেষের দিকের নানান চিন্তাধারায়, যেমন ধর্মনিরপেক্ষতা, জনগণের সম্মতি, আধুনিক রাষ্ট্রচিন্তার ভিত্তি রচনায় যথেষ্ট সাহায্য করেছিল। অসুবিধা আছে মধ্যযুগ? তাহলে মধ্যযুগের বৈশিষ্ট্যগুলো আরেকবার বলি। প্রথম, এক, ধর্মকেন্দ্রিক রাষ্ট্রচিন্তা, তাই ধর্মকেন্দ্রিক রাজনীতি ও ধর্মের প্রাধান্য। 2, সর্বজনীনতা। 3, স্কলাস্টিক বা 4, রাষ্ট্র চার্চের মধ্যে বিরোধ। 5, সামন্ততন্ত্রের প্রাধান্য আর বিভক্ত আনুগত্য। 6, আইন প্রথা, সদর্থক প্রথা, এটা হচ্ছে আইনের ধারণা হয়ে গেল। 7 আর মনে নেই, সার্বভৌমিকতার অনুপস্থিতি। এরপরে চলে এসো তিনজন তাত্ত্বিক। কে? সেন্ট অগাস্টাইন, সেন্ট টমাস অ্যাকুইনাস, পাডুয়ার মার্সিলিও। অসুবিধা আছে? ক্লিয়ার? তাহলে পারা যাবে মধ্যযুগ নিয়ে কোনো কোশ্চেন? যদি দ্বৈত তরবারি তত্ত্ব আসে পারা যাবে। তারপরে যদি স্কলাস্টিক বাদ আসে পারা যাবে। মধ্যযুগে 2টো বৈশিষ্ট্য আসলে পারা যাবে। মধ্যযুগে 5টা বৈশিষ্ট্য আসলে পারা যাবে। মধ্যযুগে 10 নম্বর আসলেও পারা যাবে। তাহলে ইউরোপের মধ্যযুগ 2য় অধ্যায় ক্লিয়ার। আমরা এতক্ষণ কি পড়লাম? মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলো। তাহলে বৈশিষ্ট্য হচ্ছে মেন। তোমাদের 2য় অধ্যায় কী লেখা আছে? মিডিয়াভেল পলিটিক্যাল থট, তার হচ্ছে মেন ফিচার্স। বৈশিষ্ট্য আমাদের কিন্তু টোটাল 8টা-9টা বৈশিষ্ট্য আমাদের টোটাল হয়ে গেল। এই বৈশিষ্ট্যগুলো আগের বারে বড় কোশ্চেন পড়েছে, তাহলে এইবার 5-এ আসার সম্ভাবনা বেশি। তাহলে 5-এ আসলে মধ্যযুগের রাষ্ট্রচিন্তার সূচনা লেখার পর 5টা বৈশিষ্ট্য লিখবে, উপসংহার দিলে হয়ে গেল। এরপরে দাঁড়িয়ে 2 মার্কসেরও আসতে পারে মধ্যযুগের রাষ্ট্রচিন্তার 2টো বৈশিষ্ট্য, তাহলে লিখে নেবে। তারপরে গিয়ে স্কলাস্টিক বাদ বা স্কলাস্টিসিজম, এটা 2 মার্কসের আসতে পারে। দ্বৈত তরবারি তত্ত্ব 2-এও আসতে পারে, 5-এও আসতে পারে। রাষ্ট্র আর চার্চের মধ্যে বিরোধ, এটাও আসতে পারে 5-এ বা 2-এ। এই এবার 5 নম্বরে যে কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো একটু আলোচনা করি। বা 2 নম্বরে দেখো, মধ্যযুগের রাষ্ট্রচিন্তা চার্চ বনাম রাষ্ট্র।
চার্চ বনাম রাষ্ট্রে মধ্যযুগে সমাজে দুই প্রধান কি মধ্যযুগের সমাজে দুই প্রধান শাসক ছিলেন পোপ আর রাজা। পোপের নিয়ন্ত্রণ ছিল সমাজের ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ের ওপর, অন্যদিকে সম্রাট বা রাজা রাজনৈতিক স্বাধীনতা ভোগ করত। এইবারে শুরু হলো দ্বৈত তরবারি তত্ত্ব, টু সোর্ড থিওরি। 5 মার্কসের কোশ্চেন আসলে সেই জন্য একটু বিস্তারিতভাবে আলোচনা। কি টু সোর্ড থিওরি, দ্বৈত তরবারি তত্ত্ব মধ্যযুগের একটা বৈশিষ্ট্য, ঠিক আছে, আগে বলে দিয়েছি অল্প করে। এইবার দেখো, মধ্যযুগের রাষ্ট্রচিন্তার সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই দ্বৈত তরবারি তত্ত্ব। তাহলে দ্বৈত তরবারি তত্ত্ব হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই নীতির ওপর ভিত্তি করেই সমগ্র মধ্যযুগীয় সমাজ পরিচালিত হতো। এর মূল কথা হলো কি, সমাজের শাসনভার একটি শক্তির হাতে নয়, কটা শক্তির হাতে? দুটি শক্তির হাতে, বরং দুটি ভিন্ন শক্তির হাতে ন্যস্ত থাকবে। একদিকে কি, একদিকে পোপ আর একদিকে রাজা, ঠিক আছে। এবারে দুটি তরবারি প্রতীকের অর্থ কী দেখো, একটা তরবারি, প্রথম তরবারি হচ্ছে রাজা, পার্থিব বা জাগতিক বিষয়ের শাসক হলেন রাজা। অবশ্যই লিখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। পার্থিব জগৎ, পার্থিব জগৎ কোনটা? আমরা যেটা পৃথিবীতে বাস করছি, এই যে এই আশেপাশের যে জগৎ, এটাই হচ্ছে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পার্থিব জগৎ, সব কিছু পৃথিবীর জিনিস। দ্বিতীয় তরবারি হচ্ছে পোপ। পোপ কি? অপার্থিব বা আধ্যাত্মিক বিষয়, আধ্যাত্মিক বিষয় অতীন্দ্রিয় সত্তা, আমরা খালি চোখে যেটা দেখতে পাই না, ঠিক আছে। শাসক হলেন কে? পোপ। অসুবিধা আছে? হয়ে গেল। তাহলে এই দুটো তরবারি, এইটাই হচ্ছে দ্বৈত তরবারি তত্ত্ব। এবার ঈশ্বরের এই দুটোই তরবারি। ক্ষমতার বিভাজন কি? রাজা বনাম পোপ। ক্ষমতাটা কি হয়ে গেছে? ভাগ হয়ে গেছে, দুজনেই ক্ষমতাবান, রাজা একদিকে একদিকে পোপ, দুটো তরবারি। অধিকারের ক্ষেত্র, অধিকারের ক্ষেত্র কি? রাজা কি করে? রাষ্ট্র রাজনীতি করে আর রাষ্ট্রকে সামলায়, তাই না? তাই রাজনীতির মাধ্যমে। আর পোপ কি করে? ধর্মের মাধ্যমে কাদেরকে? সমাজের সকল মানুষের কল্যাণ করে, এটা হচ্ছে পোপের কাজ। শাসন ব্যবস্থা, রাজা শাসন ব্যবস্থা কীরকম? মানুষের বাহ্যিক আচার আচরণকে কী করে? নিয়ন্ত্রণ করে। আর পোপ কী করে? মানুষের আত্মিক মুক্তি, মানে তোমার যদি কোনো দুশ্চিন্তা হয়, ডিপ্রেশনে চলে যাও, সেখানে কার কাছে গেলে? পোপের কাছে গেলে সেই মুক্তি পাওয়া সম্ভব। তোমার যে এত দুঃখ, লাইফে এত দুঃখ, সেটা কার কাছে যে আমরা কার কাছে যে বলতে পারি? সেটা আমাদের যে ধর্মগুরু, তার কাছে যে আমরা সেই জ্ঞান বা সেই নলেজ পাই। এরপরে দাঁড়িয়ে হাতিয়ার কি? আইন ও সামরিক বাহিনী। এদের হাতিয়ার কি? রাজার হাতিয়ার হচ্ছে আইন ও সামরিক বাহিনী, পোপের হাতিয়ার কি? ধর্মীয় অনুশাসন। এটা হচ্ছে, এটা দিয়েই তোমরা দ্বৈত তরবারি তত্ত্ব 5 মার্কসের জন্য লিখতে পারবে। তত্ত্বের মূল উদ্দেশ্য কি? এক আদর্শ ভারসাম্য। ঈশ্বরের সৃষ্ট পৃথিবীতে রাষ্ট্র ও চার্চের মধ্যে ক্ষমতার নিখুঁত ভারসাম্য স্থাপন করাই ছিল এর প্রধান লক্ষ্য। এইটাই হচ্ছে 2 মার্কসের আসলে এটাই লিখবে, ঠিক আছে, দ্বৈত তরবারি তত্ত্ব। পারস্পরিক সহযোগিতা, রাজা এবং পোপ একে অপরের কাজে হস্তক্ষেপ করবেন না, কেউ কারুর কাজে হস্তক্ষেপ করবেন না। দেখো দ্বৈত তরবারি তত্ত্ব। ঐশ্বরিক পরিকল্পনা, উভয়ে ঈশ্বরের প্রতিনিধি হিসাবে নিজ নিজ ক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করবেন। ঈশ্বর এইভাবেই কিন্তু দুটো তরবারি সৃষ্টি করেছিল। একদিকে হচ্ছে পার্থিব জগতের স্রষ্টা রাজা, অপার্থিব জগতের স্রষ্টাকে? অপার্থিব জগতের স্রষ্টা হচ্ছে পোপ। হ্যাঁ, এইভাবেই ঈশ্বর দুটো তরবারি সৃষ্টি করেছিল। এটাই হচ্ছে দ্বৈত তরবারি তত্ত্ব। বুঝতে পেরেছিল? দ্বৈত তরবারি তত্ত্ব মানে কি? বিরোধ নয়। রাজার পোপের মধ্যে যে দ্বন্দ্ব, ওটা কিন্তু অ্যাকচুয়ালি দ্বৈত তরবারি তত্ত্ব না, দুটো তরবারি বানানোই হয়েছিল তাদের মধ্যে, যেন এই যে উভয়ই ঈশ্বরের প্রতিনিধি হিসেবে নিজ নিজভাবে স্বাধীনভাবে কাজ করবেন, ঠিক আছে। কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে এদের মধ্যে, পোপ আর রাজার মধ্যে দ্বন্দ্ব, ক্ষমতা নিয়ে, ক্ষমতার লিপ্সা, সেই জন্য কী শুরু হয়ে যায়? দ্বন্দ্ব শুরু হয়ে যায়। অত্যাধিক ক্ষমতা লিপ্সা উভয়কে এমনভাবে অন্ধ করে তুলেছিল যে তাদের মধ্যে বিরোধ অনিবার্য হয়ে ওঠে, ঠিক আছে। ভারসাম্যের অভাব, বাস্তবে কেউই সমান ক্ষমতা নিয়ে সন্তুষ্ট ছিল না। শান্তিভঙ্গ, ধর্মীয় ক্ষমতা বনাম রাজনৈতিক ক্ষমতার এই নির্লজ্জ লড়াই মধ্যযুগের সমস্ত শান্তি কী করে? বিনষ্ট করে দেয়। এইভাবে যদি লেখো, আধিপত্য বিস্তারের চূড়ান্ত সংগ্রাম, এটি কেবল দুই ব্যক্তির লড়াই ছিল না, এটি ছিল রাষ্ট্র চার্চের আধিপত্য বিস্তারের চূড়ান্ত লড়াই, ঠিক আছে। তত্ত্বের পতন, দ্বৈত তরবারি তত্ত্ব সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। একক ক্ষমতার লোভ, প্রত্যেকেই চেয়েছিল একমাত্র নিরঙ্কুশ ক্ষমতা অধিকারী হতে, কেউ কারুর অধীনস্থ থাকতে রাজি ছিল না। তাহলে এইভাবে যদি দ্বৈত তরবারি তত্ত্ব লাগো, দ্বন্দ্বের হাতিয়ার কি? সামরিক শক্তি বনাম ধর্মীয় অনুশাসন। রাজার আক্রমণ, সামরিক শক্তি প্রয়োগ এবং চার্চের সম্পত্তি বাজেয়াপ্ত করা। রাজা তো সবসময় সব ধর্মীয় সম্পত্তিগুলোকে বাজেয়াপ্ত করতে শুরু করে। আর পোপের প্রত্যাঘাত, পোপ কী করে? ধর্মচ্যুত করা, রাজাকে কি করে দেয়? ধর্মচ্যুত করে দেয়, এবং রাজাকে ঈশ্বরের প্রতিনিধি হিসাবে অস্বীকার করে। এইভাবে দুজনের মধ্যে কি চলে? দুজনের মধ্যে লড়াই চলে, ঠিক আছে। তত্ত্বের ব্যর্থতা, সমান্তরাল ক্ষমতার পতন। দুটি সমান্তরাল নিরঙ্কুশ ক্ষমতা একই সমাজে পাশাপাশি টিকতে পারে না। এই ঐতিহাসিক দ্বন্দ্ব প্রমাণ করে যে ক্ষমতা সবসময় এক জায়গায় ঘনীভূত হতে চায়। নিরঙ্কুশ ক্ষমতার বিবর্তন, মধ্যযুগ থেকে আধুনিক যুগ,
মধ্যযুগে রাজা যে নিরঙ্কুশ ক্ষমতার আকাঙ্ক্ষিত ছিল, আধুনিক যুগে তারও ভয়ঙ্কর রূপ ধারণ করে। চার্চের বাধা অপসারিত হওয়ার পর রাষ্ট্র সম্পূর্ণ বাধাহীন হয়ে পড়ে। এর ফলে আধুনিক যুগে জন্ম নেয় সর্বগ্রাসী রাষ্ট্র ব্যবস্থা। তাহলে চার্চ ও রাষ্ট্রের কীভাবে বিরোধ, এই পয়েন্টগুলো দেখে আমরা ক্লিয়ার বুঝতে পারছি। তাহলে দুটো হলো, দেখো একটা হচ্ছে দ্বৈত তরবারি তত্ত্ব আগে আলোচনা হলো, আর একটা কি রাষ্ট্রের সাথে চার্চের কি বিরোধ, বিরোধের যে কারণগুলো সেগুলো হচ্ছে এটা। অসুবিধা আছে। তারপরে চার্চের পতন এবং সর্বগ্রাসী রাষ্ট্রের উত্থান। আস্তে আস্তে চার্চের কী হয়ে গেল, পতন হয়ে গেল, দিয়ে রাষ্ট্রের উদ্ভব হলো। আধুনিক যুগে তো তাই দেখেছি। তাহলে মধ্যযুগের শেষে তাই হয়, ধর্মীয় ক্ষমতার পতন রাষ্ট্রকে লাগামহীন করে তোলে। রাষ্ট্রের উপরে আর কোনো নৈতিক বা ধর্মীয় নিয়ন্ত্রণ রইল না, দিয়ে ব্যক্তি স্বাধীনতার বিনাশ। রাষ্ট্র মানুষের জীবনে প্রতিটি দিক, রাজনৈতিক, সামাজিক, এমনকি ব্যক্তিগত চিন্তাভাবনাও নিয়ন্ত্রণ করতে শুরু করে। একনায়কদের জন্ম। এই পরিস্থিতি বিংশ শতাব্দীতে ভয়ঙ্কর স্বৈরাচারীদের উত্থানের পথ প্রশস্ত করেছিল। এইভাবে তাহলে কি জানলাম আমরা, দেখো আমরা যে পয়েন্টগুলো জানলাম ভালো করে দেখো। প্রথমে কি জানলাম, প্রথম হচ্ছে দ্বৈত তরবারি তত্ত্ব। মধ্যযুগের সমাজে দুই প্রধান স্তম্ভ, দেখো চার্চ বনাম রাষ্ট্র, ঠিক আছে। মধ্যযুগের সমাজে দুই প্রধান অস্ত্র, একদিকে পোপ, একদিকে রাজা। এবার হচ্ছে দ্বৈত তরবারি তত্ত্ব। 5 মার্কসের আসলে দ্বৈত তরবারি তত্ত্ব লিখবে। দ্বৈত তরবারি, দুটো তরবারির প্রতীকী অর্থ ক্ষমতার বিভাজন, পোপ বনাম রাষ্ট্র, এই তত্ত্বের মূল আদর্শ। এইবারে দ্বৈত তরবারি তত্ত্ব হওয়ার পরে কি ক্ষমতার বিভাজন, রাজা আর পোপের মধ্যে ক্ষমতার বিভাজন কিভাবে হলো, তত্ত্বের মূল উদ্দেশ্য কি, এক আদর্শ ভারসাম্য। এইবার পোপ ও রাজার মধ্যে দ্বন্দ্ব, এটা হচ্ছে পোপ ও রাজার মধ্যে দ্বন্দ্বের কারণগুলো কি কি, এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেন। দ্বৈত তরবারি তত্ত্ব হয়ে গেল, এবারে 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন দেখো কিভাবে দ্বন্দ্ব করেছে, আধিপত্য বিস্তারের চূড়ান্ত সংগ্রাম, তারপরে দ্বন্দ্বের হাতিয়ার হিসেবে সামরিক শক্তি বনাম ধর্মীয় অনুশাসন, তারপরে সমান্তরাল ক্ষমতার পতন, ঠিক আছে, আর নিরঙ্কুশ ক্ষমতার বিবর্তন, আর কি চার্চের পতন, লাস্টে চার্চের পতন হয় আর রাষ্ট্রের জন্ম হয়। এই হচ্ছে চার্চ ও রাষ্ট্রের দ্বন্দ্বের আধুনিক উদাহরণ কি, মুসোলিনি ও ফ্যাসিজম। আধুনিক রাষ্ট্রের জন্ম হয় ইতালিতে, কি ইতালিতে ফ্যাসিস্ট চরম রাষ্ট্রের, ইতালিতে মুসোলিনি, আর এইদিকে হিটলার চরম রাষ্ট্রের জন্ম নেয়, আধিপত্য শুরু হয়ে যায়, ঠিক আছে। আধুনিক উদাহরণ হিটলার ও হিটলারের নাৎসিবাদ। জার্মানিতে কি হয় নাৎসিবাদ, আর ইটালিতে কি হয় মুসোলিনি, ফ্যাসিবাদের জনক। উপসংহার কি, ক্ষমতার দ্বৈত রূপ থেকে একনায়কতন্ত্র শুরু হয়ে যায়। তাহলে প্রথমে কি ছিল, আদর্শ ভারসাম্য, দুটো তরবারি সমান, তারপরে দুটো তরবারি ক্ষমতা দ্বন্দ্ব হলো, তারপরে আধুনিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হলো। এইভাবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ না থাকলেও রাষ্ট্র শেষ পর্যন্ত স্বৈরাচারী হতে বাধ্য। তাহলে আমরা মধ্যযুগের, দেখো আমরা কী জানলাম, পর প্রথমেই মধ্যযুগ কীরকম ছিল। মধ্যযুগ দেখো প্রাচীন গ্রিক রাষ্ট্রচিন্তা থেকে ভাবো, গ্রিক রাষ্ট্রচিন্তা কী ছিল, জ্ঞান, বিজ্ঞান, দর্শন, এই সমস্ত কিছু রাষ্ট্রের ধারণা, আদর্শ রাষ্ট্রের কল্পনা করেছিল প্লেটো। অ্যারিস্টটলেস স্টেট থিওরি দেয়, নগর রাষ্ট্রের ধারণা ছিল। তারপরে এথেন্সে তখনকার দিনে গণতন্ত্র ছিল। এই সব ধারণাগুলো পাই। তারপরে গিয়ে রোমানরা আসে সুস্পষ্ট আইনের ধারণা দেয়, বাণিজ্য কীভাবে করবে, বাণিজ্যকে বিশাল প্রসারিত করে। এরপরে মধ্যযুগ যখনই আসে ধর্মের প্রভাব বাড়তে শুরু করে। ধর্মের প্রভাব বাড়লেই ধর্মের পোপের প্রতিপত্তি বাড়তে শুরু করে, রাজা আর পোপের মধ্যে শুরু হলো দ্বন্দ্ব, দিয়ে দুজনা সমান্তরাল অবস্থান করছিল, কিন্তু যেহেতু ক্ষমতা লিপ্সা সেই জন্য পোপ আর রাজার মধ্যে লাগলো দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের ফলে আস্তে আস্তে কী হলো, ধর্ম আস্তে আস্তে নিচু হতে থাকলো, আর রাজা কী হতে থাকলো, উপরের দিকে উঠতে শুরু করলো, দিয়েই একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হলো। এই ছিল টোটাল মধ্যযুগের কাহিনী, বুঝতে পেরেছিল। আধুনিক যুগে এরপরে যখন ম্যাকিয়াভেলির জন্ম আসবে, আমরা পড়েছি ম্যাকিয়াভেলি যখন জন্ম হবে ধর্ম থেকে রাজনীতিকে কী করে দিল, পুরোপুরি পৃথক করে দিল, দিয়ে এখনকার দিনে রাষ্ট্রই হচ্ছে প্রধান শক্তি, ধর্মের কোনো জায়গা সেরকম নেই, রাষ্ট্রই হচ্ছে একাধিপত্য, বুঝতে পেরেছিল। সেই হিসাবে এই উদাহরণটা দিলাম। এই অবধি থাক, এইভাবেই আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ক্লিয়ার করব, ঠিক আছে, অসুবিধা নেই। চলো, আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করো। যদি মনে হয় যে এইভাবে পড়ে অভ্যস্ত ভালো লাগবে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করো।